আসসালামু আলাইকুম। আমি রাজু আহমদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ। আজকে আমরা আলোচনায় এসেছি শুধু গ্রিন পার্টি বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গেই। এখানে শিরোনাম ধরা হয়েছে মানবিক পৃথিবী। গ্রিন পার্টি বাংলাদেশ এমন একটি দল যে শুধু বাংলাদেশের মানুষ না, আরও বিভিন্ন মাধ্যমে আমরা পৃথিবীর মানুষের কল্যাণ চিন্তা করি এবং সে সাথে তথ্য প্রযুক্তি, দর্শন, বিজ্ঞান এবং আরও অনেক বিষয়গুলো আমরা টাচ করবার চেষ্টা করি। গ্রিন পার্টি বাংলাদেশ এখনও দল নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেনি, কারণ নিবন্ধন করবার মতো যে যোগ্যতা, সেই যোগ্যতা আমাদের এখনও হয়ে ওঠেনি। অনেকে হয়তো নানানভাবে যোগ্যতার প্রমাণ দেখিয়ে তারা আবেদন করেছেন। আমরা দেখেছি যে প্রজ্ঞাপন দিয়েছে নির্বাচন কমিশন, সেই প্রজ্ঞাপনের কথা যদি ঠিক থাকে, তাহলে যে পরিমাণ ঢাকার বাইরে অফিস আদালত থাকা দরকার, যে পরিমাণ অফিসের ভাড়া দিতে হয়, ডিট থাকতে হয়, জেনুইনলি তা অনেকেরই নেই, আমাদের নেই। আমরা আবেদন করিনি। যদি কোনো সময় সরকার শিথিল করে সরকারি নির্দেশে নির্বাচন কমিশন, তখন আমরা আবেদন করব। কিন্তু আমরা মানুষের জন্য যে কাজ করি বা রাজনীতি করি, সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে, আমরা করে যাচ্ছি, কেমন পর্যন্ত করেই যাব। আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আজকে আমাদের গ্রিন পার্টি তথ্য প্রযুক্তি সমন্বয়ক আছেন কামরুল হাসান চৌধুরী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সঙ্গে আছেন গ্রিন পার্টি মহাসচিব বিডি এম মাসুদ। আমাদের সঙ্গে আছেন গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান দার্শনিক আবু মহিম মুসা। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। লোকে বলে যে আপনি শেষ দার্শনিক। এর অনেক অকাট্য প্রমাণ আপনি হাজির করেছেন এবং আমরাও অনেক আলোচনায় তুলে ধরেছি। সবাই জানে যে আপনি পৃথিবীর শেষ দার্শনিক। এটা শুনে কেউ হয়তো টিকাটুপ্পনি কাটতে পারেন, কিন্তু এর বিপক্ষে প্রমাণ হাজির করার পর্যন্ত এখন পর্যন্ত কোনো লোক আমরা পাইনি। কেননা পৃথিবীতে দার্শনিক বলতে আমরা যা বুঝি, পৃথিবীর নানান অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকার মধ্যে এখন লোক তেমন পাওয়া যাচ্ছে না। আপনি সেই একজন মানুষ যিনি নানান অনিয়মের বিরুদ্ধে সোচ্চার। আমরা মনে করি যে আপনি পৃথিবীর শেষ দার্শনিক, জনগণ তাই মনে করে। আপনার কাছে আমি আসব, তার আগে আমি যাব কামরুল হাসান চৌধুরী আপনার কাছে। প্রথমেই বলি, গ্রিন পার্টি বাংলাদেশ কেন জয়েন করলেন? আরও তো অনেক দল আছে যে এই দলের নিবন্ধন আছে, আবার যাদের নিবন্ধন নাই তাদেরও অনেক নাম ডাক আছে। তারা হর হামেশাই বঙ্গভবনে যান, যমুনায় যান, তারা ইফতারের অনুষ্ঠানে দাওয়াত পান, তারা বঙ্গভবনে গিয়ে ওই সেনাবাহিনী প্রধানের সঙ্গে চা খান, বা কেউ হয়তো মনে করেন যে নানান পালা পার্বণ অনুষ্ঠানে দাওয়াত পান। গ্রিন পার্টি বাংলাদেশকে তো আর বঙ্গভবন থেকে ডাকে না, যমুনা থেকেও ডাকে না, আলোচনার জন্যও ডাকে না। কিন্তু গ্রিন পার্টি বাংলাদেশ একটি সমৃদ্ধ রাজনৈতিক দল। সারা বাংলাদেশে আমাদের শাখা আছে, ভার্চুয়াল। এই গ্রিন পার্টি বাংলাদেশের আপনি জয়েন করেছেন কি কারণে একটু বলবেন? যেটা বললেন যে পার্টি একটা সমৃদ্ধ একটা দল, বৈচিত্র্যমুখী এবং বৈচিত্র্যময় একটা দল, ঠিক আছে, এবং এদের লক্ষ্য খুব পরিষ্কার এবং সামনে ইফ দে কন্টিনিউ লাইক দিস তাহলে তাদের একটা ভালো ফিউচার আছে। আর এছাড়া এই দলটা মানুষের সাথে অংশীদারিত্বমূলক এবং বিভিন্ন মানুষের চিন্তা ভাবনা শেয়ার করে, প্লাস এগুলো নিয়ে কাজ করে। মূলত এই কারণে আমি এই দলটা জয়েন করি। শিরোনামে দেওয়া আছে মানবিক পৃথিবী। আসলে পৃথিবী তো অনেকটাই অমানবিক হয়ে যাচ্ছে। আপনি দেখতে পেলেন যে কীভাবে গাজার মানুষকে সত্যি দুঃখজনক, একদম বাড়িঘর শুদ্ধ বম্বিং করে ভূপতিত করা হচ্ছে। তো সেখানে আমরা দেখেছি যে আমাদের গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান দার্শনিক আবু মহিম মুসা প্রতিবাদ করেছেন। জি জি। তো অনেকেই কিন্তু পৃথিবীতে প্রতিবাদ করেননি, কিন্তু এটা তো একটা অমানবিক।
হ্যাঁ, এটা আসলে অমানবিক। আসলে অনেক ক্ষেত্রে হয় কি, কৌশলগত নিরপেক্ষতার কারণে অনেকে হয়তো বা মানে ওইরকম ভাবে অন্যায় করে। প্রতিবাদ করতে চায় না বা অন্যায়ের সাথে কখনো কখনো সামিলও হয়। তো যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের আসলে যতদিন পর্যন্ত শির দ্বারা বা মেরুদণ্ড সোজা না হবে, আমরা অন্যায়কে অন্যায় বলে মানে স্বীকার করতে বা বলতে না পারবো, ততদিন পর্যন্ত মানবিক পৃথিবী আসলে ছোটই থাকবে। এটা আসলে বড় বড় আপনার কাছে আমি আসবো, তার আগে আরেকটা শেষ প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে আপনি তো তথ্য প্রযুক্তি সমন্বয়ক গ্রিন পার্টি। আপনারা জানেন যে গ্রিন পার্টি তথ্য প্রযুক্তিকে খুবই অগ্রাধিকার দেয় এবং আমরাও তথ্য প্রযুক্তি অন্য দল থেকে অনেক বেশি এগিয়ে আছি। তো সামনে আসছে এআই টেকনোলজি, সেগুলোকে ভালো দিকগুলো ব্যবহার করতে হবে। আমরা এআই টেকনোলজিকে অনেক সার্চ করে দেখেছি, গবেষণা করে দেখেছি। তারা আমাদের না, শুধু সকল ধর্মের বিষয়গুলো তারা জানে, তাদের ইনফরমেশন আছে। আমি যখন এআই টেকনোলজিকে 5-6টা ধর্ম সম্পর্কে একই বিষয়ে প্রশ্ন করি, তখন কিন্তু সে সর্বাগ্রে সর্বপ্রথম ইসলাম ধর্মটাই প্রিফার করে। এটাকে আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো তথ্য প্রযুক্তির আরও অনেক দিকগুলো আপনি তুলে ধরবেন, কিভাবে সম্ভব এটা আরও অন্য অন্য মানুষকে মঙ্গল করা যায়। এবং সেই সাথে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে প্রায় 40টার বেশি দল পলিটিক্স ক্লাবে যোগ দিয়েছে। যে আপনি জানেন যে পলিটিক্স ক্লাব সম্পূর্ণ মানে আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের নেতৃত্বেই, মানে এক ধরনের ওইভাবে নেতৃত্ব না, মানে আমরা উদ্যোগী, নেতৃত্ব দিচ্ছে এই সব 40টা দল। সেখানে আরও ভবিষ্যতে আরও 60টা দল আসবে, কমিউনিটি আসবে, সামাজিক সোসাইটি আসবে। আপনি সেভাবে একটা প্রস্তুতি গ্রহণ করবেন নিশ্চয়ই, সামাজিক যোগাযোগ মাধ্যমে তথা তথ্য প্রযুক্তির উন্নয়নে আর কি কি করা যায়। আসলে আপনি জানেন যে পৃথিবীটা এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। এখানে মানে টেকনোলজির কারণে আমরা সবাই এত পরস্পরে এত কাছাকাছি চলে এসেছি যে টেকনোলজি ছাড়া আসলে এখন চিন্তাই করা যায় না। এই সংক্ষিপ্ত পরিসরে আসলে সেইভাবে কিছু বলা খুব কঠিন। তবে যারা এই টেকনোলজি আঁকড়ে ধরবে এবং টেকনোলজিটা ইউজ করবে, ম্যান প্লাস টেকনোলজি, তারাই এগিয়ে যাবে এবং আমাদের সবারই এটাই করতে হবে। আমরা যাচ্ছি গ্রিন পার্টির মহাসচিব বিবেক বিডি, খ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে বলা হয় বিবেক বিডি, ওনার নাম হচ্ছে MM মাসুদ। উনি অত্যন্ত মানে কখনোই রাজনীতি করতেন না, উনি রাজনৈতিক গবেষণা করতেন। কিন্তু উনি গ্রিন পার্টির ডাকে সাড়া দিয়ে না দিয়ে পারেননি, কারণ উনি দেখেছেন যে গ্রিন পার্টিতে তার কাজ করবার মতো উপযুক্ত মানে জায়গা, যেখানে তার মতামতের প্রতিফলনটা ঘটবে। আপনি কি বলবেন বিবেক বিডি? পথিক পথের সৃষ্টি করে, পথ কখনো পথিকের সৃষ্টি করে না। আমরা যেভাবেই ভাবি, যেভাবেই জানি, যেভাবেই সমৃদ্ধ হই, সেভাবে আসলে বিনিয়োগ করতে পারি না। এটা আমাদের খুব দুর্ভাগ্যের বিষয়। আমাদের এই ক্ষেত্রে যে বা যারা আমাদেরকে নেতৃত্ব দেয়, কর্তৃত্ব করে এবং আমাদের জন্য প্রতিনিধিত্ব করে, আমরা যাদেরকে নির্ধারণ করি, মনোনীত করি, তাদের বিষয়গুলো এরকম হয়ে গেছে, তারা ধরি মাছ না ছুঁই পানি এমন একটা ভিত্তিতে তারা চলছে, বলছে, করছে। বিষয়টাকে যদি আমি এভাবে বলি যে আমি স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় নিজেকে নিজের মতো করে সর্বজন স্বার্থে বিনিয়োগ করিলাম, তথাপি আমি নিজেকে দায়মুক্ত বলেও গণ্য করিলাম। মানে আমার সমস্ত বিষয়ের জন্য সমস্ত ধরনের সমাজের অনুষঙ্গগুলো হয়তো সফলতার ধারে কাছেই পৌঁছতে পারলো না, অসফলতার দিকেই চলে গেল, কিন্তু তা থেকেও আমি দায়মুক্ত হয়ে যাব। এই ধরনের বিষয়গুলো কিন্তু আজকে আলোচনার বিষয় বাস্তবে আছে। মানবিক পৃথিবী। তো যেহেতু আসলে আমাদের মানবিক ঠিক করেছেন কেন? মানবিক পৃথিবী এজন্যই করা হয়েছে কারণ মানুষের মনুষ্যত্ববোধ, মানুষের মানবিকতা, মানুষের মহানুভবতার মাধ্যমে মানুষ একটা নির্দিষ্ট সময় থেকে যায়। আচ্ছা আচ্ছা। কারণ মানুষের যে চর্চাগুলো, এটা আসলে নির্দিষ্ট সময়ের জন্য। এখন আজকে যে আমাদের এই পৃথিবীতে বিদ্যুৎ আবিষ্কার করেছে, যে ফোন আবিষ্কার করেছে, যে বিভিন্ন বিষয়গুলোর আবিষ্কার যারা করেছে, তাদেরকে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। তারা তাদের আবিষ্কারের মধ্য দিয়ে এই পৃথিবীতে থেকে যাচ্ছে এবং তাদেরকে স্বীকৃতি দিতে হচ্ছে এবং দিবে। এরকম আমরা আসলে যখন যেই বিষয়টাকেই দায়িত্ব পাই, দায়িত্বগুলো অবতীর্ণ হই অথবা দায়িত্ব গ্রহণ করি, তখন আমরা কেন দায়বদ্ধ থাকবো না, অথবা কেন আমাদের ভিতরে অঙ্গীকারাবদ্ধ থাকবে না? আমরা জবাবদিহিহীন হয়ে যাই, আমরা দায় সারা হয়ে যাই আমরা। আচ্ছা, একটা বিষয় আমি আপনি শেয়ার করি। জি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভাইস প্রেসিডেন্ট ভান্স, উনি বলেছিলেন যে ভারতকে, যে তোমরা এমনভাবে পাকিস্তানের সঙ্গে অ্যাটাকিং পদ্ধতিতে যাও যাতে আশেপাশে কোনো ক্ষতি না হয়। মানে এটা এক ধরনের সতর্কতামূলক, বাংলাদেশের জন্য এটা সেফগার্ড।
এটা কিন্তু কিছুদিন আগে কিন্তু ট্রাম্প যখন একটা সাংবাদিকের মুখে বলেছিলেন যে কোনো মন্তব্য করেননি পাকিস্তান ভারত যুদ্ধ নিয়ে, কিন্তু হুট করে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেল। তার কারণ পলিটিক্স ক্লাবের মাধ্যমে আপনি পলিটিক্স ক্লাবের একজন সদস্য, এবং আপনারা জানেন পলিটিক্স ক্লাব কিন্তু উদ্যোগ নিয়ে ট্রাম্পকে প্রেশারাইজ করেছিল, বলেছিল যে না, তুমি যত বিশ্ব মোড়ল, তোমাকে এমন কিছু করতে হবে যাতে ভারত পাকিস্তান যুদ্ধটা নিয়ন্ত্রণে থাকে। তো সেই হিসেবে আপনি পলিটিক্স ক্লাবের একজন সদস্য, অন্যতম সদস্য হিসেবে আপনি কি গর্ববোধ করছেন? বিষয়টা অবশ্যই গর্ববোধ করা ছাড়াও আমরা যে আমাদেরকে প্রকাশ করতে পারছি সর্বজন স্বার্থে এই নির্দিষ্ট বিষয়ভিত্তিক, তো সেটা আমাদের অবশ্যই সার্থকতার বিষয়। কারণ জি, প্রতিটা মানুষই সে তার দায়িত্ব থেকে পরিপূর্ণভাবে কিছু গ্রহণ করতে চায় না, সে দিতেও চায়। তো আমাদের পলিটিক্স ক্লাব এমনই একটা বিষয় যেখানে আসলে যে ধরনের শ্রমকর্ম পেশায় যে ধরনের দায়িত্বেই অবতীর্ণ আছে, তারা পরিপূর্ণভাবে নিজেকে বিনিয়োগ করতে চাচ্ছে। তো সেই জায়গাগুলো আসলে রাজনীতি ব্যাপক মাধ্যম, আচ্ছা, ব্যাপক একটা বিষয়। সেই বিষয়গুলো থেকে আমাদের আসলে অনেক বেশি করণীয় আছে। আমরা যদিও দায়িত্বে নাই, তবুও আমরা এই বিষয়গুলো আসলে করে যাচ্ছি আন্তরিকতার পরিপ্রেক্ষিতে। আমরা দায়িত্ব গ্রহণ করা পূর্বক তখন আমাদের আসলে দেখা যাবে আমরা আসলে কতটুকু বলেছি এবং কতটুকু করার জন্য আমরা আন্তরিক। আমরা কথা বলবো সিনিয়র ভাইস চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ এবং পৃথিবীর সর্বশেষ দার্শনিক আবু মহিম মুসার সঙ্গে। কিছুদিন আগেই মানে আপনার রাশিয়ার সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে, কার যুদ্ধ হচ্ছে? ইউক্রেন। এই দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, সংগ্রাম হচ্ছে, এগুলো বিষয় নিয়ে আর কোনো মন্তব্য করবেন না, আর কোনো নাক গলাবেন না মার্কিন যুক্তরাষ্ট্রে, এমন একটি কথা বলেছেন। যে ট্রাম্প বলছে যে না, এগুলো আর আমাদের বিষয় না, এটা তারা বুঝবে। আমরা কিন্তু পলিটিক্স ক্লাবের মাধ্যমে চাপ সৃষ্টি করেছি যে না, যে তোমাকে অবশ্যই মধ্যস্থতা করতে হবে এবং অবশ্যই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে হবে। দর্শনের দৃষ্টিভঙ্গিতে মানে আমাদের ভূমিকা কী হওয়া উচিত, একটু আপনি বলবেন। এখানে মানবিক পৃথিবী, কিন্তু আমরা কি জানি যে মানবিক মূল্যবোধে এটি কি? এটার ব্যাখ্যা জানি আমরা? জানি না, সংজ্ঞা জানি না। আচ্ছা আচ্ছা, আমরা এমনি বলে থাকি যে মানবিক মূল্যবোধ। ব্যাখ্যাটা কি আসলে মানবিক মূল্যবোধ? মানবিক মূল্যবোধের সংক্ষিপ্ত সংখ্যা হলো অপরের কল্যাণ কামনা। আচ্ছা, অপরের কল্যাণ কামনা। সে মানুষ না হয় পশু হতে পারে। পশুর ভিতরে কিন্তু মানবিক মূল্যবোধের মতো কিছু বিষয় আছে যেগুলো খুব মানে এটা নিয়ে আর কেউ গবেষণা করেনি। মানে যত প্রাণ আছে পৃথিবীতে, হ্যাঁ, সব প্রাণের পক্ষে কাজ করা হচ্ছে মানবিক, নাকি? সব প্রাণের পক্ষে কাজ না। আপনার মানবিক মূল্যবোধ হচ্ছে অপরের কল্যাণ কামনা, সেটা হতে পারে। আপনার একটা পশুর প্রতি আপনার একটা দৃষ্টিভঙ্গি, ওটাই মানবিক দৃষ্টিভঙ্গি। এখন ওইটাকে আমরা পশুর প্রতি যে ভালোবাসা, সেটাকে আমরা মানবিক মূল্যবোধ আমরা বলবো না। আচ্ছা আচ্ছা, আমি এর আগেও মূল্যবোধ তো মানুষের পক্ষ থেকেই আসবে। হ্যাঁ, আপনি শুধু পশু না, আপনি প্রকৃতি, বৃক্ষ, সবার প্রতি ভালোবাসা তো মানুষই তো ভালোবাসবে। এটা হলো ফিলান্থেরাপি যেটাকে বলে, এটা হলো মহাবিশ্বের প্রতি ভালোবাসা। ভালোবাসা কিন্তু এর পার্ট আছে। প্রকৃতি কিন্তু প্রতিশোধ নিয়েছে, দেখেন দাবানল দিয়ে আগ্রাসী ইসরায়েলকে পুড়িয়ে মারছে। তাহলে প্রকৃতি কিন্তু থেমে না, এই নাই। আপনি প্রকৃতির বিরুদ্ধে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে প্রকৃতি আপনার শোধ নেবে। যেমন আমি বলি, লূত আলাইহিস সালামের সময় কিন্তু আপনার একটা দেশকে উল্টে দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? যে সমকামিতার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না, কোরআনের কথা। হ্যাঁ, তো শেষে কি করলো? এটা এত পাপ, মানে আপনি একটা প্রেমিকা বিয়ের আগে যদি দৈহিকভাবে মিলিত হয়, সেখানে যে পাপ, তার চেয়ে বেশি পাপ হলো পরকীয়া প্রেমে, আর তার চেয়ে বেশি পাপ হলো সমকামিতা। যে কারণে আল্লাহ এত অসন্তুষ্ট, একটা দেশকে উল্টে দিয়েছে। বুঝতে পারছেন? তো প্রকৃতির বিরুদ্ধে আপনি যেতে পারবেন না, তাকে তার গতিতে চলতে দেন, সে সব কিছু ফয়সালা করে দেবে আর কি। তো আমি যেটা বলতে চাইছি, আমি একটা কথা এর আগেও বলছি যে পৃথিবীর 99.99% মানুষের জ্ঞান কিন্তু পশু পাখির জ্ঞানের চেয়েও কম।
কম। এটা অনেক ব্যাখ্যা দিয়েছি আমি। এই যে ট্রাম্প যে সারা পৃথিবীটাকে একটা অস্থিতিশীল করে রয়েছে, ওর মধ্যে তো সেই জ্ঞান নাই, না, মানবিক মূল্যবোধের জ্ঞান নাই, মানবিক জ্ঞানটা নাই। জ্ঞান নাই। তো যে কারণে এটা সামান্য ব্যাপার। আপনি সামান্য ব্যাপার, ট্রাম্প যদি ইসের বন্ধ করে দেয়, আপনার ওই ইসরায়েলকে সাহায্য বন্ধ করে দেয়, এটা বন্ধ করো, তাহলে বন্ধ হয়ে যায় না? বন্ধ হবে না। বন্ধ করার মতো না, তার ভিতরে সেই অপরাধ, মানবিক মূল্যবোধ, এটা সব মানুষের মধ্যে থাকে না। সেই মানবিক মূল্যবোধ থাকলেও চিন্তা করতো যে এই পৃথিবী থেকে যদি মনে করেন যে আপনার কোনো থাকবে না, সে সারা পৃথিবীকে এই করে রাখছে। আচ্ছা আচ্ছা, অস্থিতিশীল করে রাখছে। হ্যাঁ, এই যে যেমন আমেরিকা, রাশিয়া, চীন, এদের ভিতরে যদি সেই জ্ঞানটা থাকতো তাহলে কখনোই এগুলো করতে পারতো না। না, কিন্তু তাকে তো আর চটানো যাবে না, তাকে তো বুদ্ধি দিয়ে কৌশলে, মানে আমাদের উচিত হবে কৌশলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বোঝাতে হবে যে তুমি অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, এবং তুমি কিন্তু ভুল পথে ভুল চিন্তা করছো, তোমার মধ্যে আক্রোশ প্রতিশোধের চিন্তা বাদ দিয়ে তুমি মানবিক হয়ে যাও। এটা কিন্তু আপনার গোলা বারুদের চেয়ে শক্তিশালী। আপনি তো কাউকে ব্রেনকে মানে কি বলে ঠিকমতো পরিচালিত করতে পারেন, সেটা কি আমাদের দ্বারা সম্ভব? ব্রেন দিয়ে তো আপনার এই যে গোলা বারুদকে অকেজো করে দিতে পারে। আমরা তো তাই না, ট্রাম্পকে হুমকি দিলে কাজ হবে না, হুমকি না, আসলে প্র্যাকটিক্যালি সময়টা খুব সামনের দিকে আরো ভয়াবহ। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ পবিত্র কোরআনের কোথাও নাই। এটা তো আগে অনুষ্ঠানে বলছি, কি আছে সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে বলছে, তাদের কান আছে শুনিবে না, চোখ আছে দেখিবে না, হৃদয় আছে হৃদয়ঙ্গম করবে না, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্টতর। এই নিকৃষ্টতর মানুষ হলো 99.99 মানুষ। কিন্তু মানুষ সৃষ্টির সৃষ্ট জীব কোরআনের কোথাও নেই। কি আছে? দুটো যুক্তি আছে মানুষ সৃষ্টির। একটা যুক্তি পাওয়া যাবে আমার বইয়ের মধ্যে, আর কোথাও নাই, লিখিত কোনো নেই। বইয়ের নাম কি? এটা জ্ঞানের গতি ও প্রাকৃতিক, এই বইটার মধ্যে পাওয়া যাবে যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। বইটা আপনারা পাবেন, আপনার ফোন নাম্বার 01971 612847 01971612847। আচ্ছা, আপনার কাছে আমরা আসবো, এটা অবশ্যই সবাইকে সংগ্রহ করে নিতে হবে। একটি বিষয় আমি জানতে চাই তথ্য প্রযুক্তি সমন্বয়ক কামরুল হাসান চৌধুরী আপনার কাছে, যে আমাদের সাধারণত আমরা যেই ক্ষুদ্র জ্ঞান নিয়ে বাস করি, যে মনে করি যে ঠিক আছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, একটা মিষ্টি খেয়ে ড্যান খেতে শুয়ে থাকলাম, হ্যাঁ, কিন্তু আমাদের মানে যে যারা ইহুদি নাসারা বা অন্য যারা আছে খ্রিস্টান বা যারা বিজ্ঞানের আবিষ্কারক ইত্যাদি, তারা কিন্তু অনেক বেশি গবেষণা করে, পরিশ্রম করে, তথ্য প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করে, তারা আবিষ্কার করে। আমরা ওই পথে না গিয়ে আমরা শুধু কোরআন শরীফ মুখস্থ করতে চাই বা করাতে চাই, সেই কোরআন শরীফের বাংলাও কিন্তু ঠিকমতো তাদেরকে শেখাচ্ছি না। শুধু মনে করি যে কোরআন শরীফ মুখস্থ হর করে বলে দিতে পারলেই সে একটা জায়গায় অনুষ্ঠানে কিছু আরবি পড়ে একটা মনোজাত করলো এবং বেহেস্ত পেয়ে গেলো এবং সে এখান থেকে কিছু পয়সা পাইলো। কিংবা একজন গৃহস্থের বাড়িতে যেটা পাকা আম খাইতে বললো, মুরগির রান খাইতে বললো। কিন্তু মুসলমানদের তো এটা করতে বলা হয় না। মুসলমানদের বলছে যে তথ্য প্রযুক্তি হাতে নাও, মিডিয়াকে হাতে নাও, নিয়ে ওয়ার্ল্ডের যেখানে যে কতগুলি দেশ আছে, ধরেন 200-র উপরে দেশ আছে, সবগুলি সম্পর্কে আমাদের রাজনীতি, অর্থনীতি, সেগুলোতে খবর রাখতে হবে, সেখানে আমাদের বক্তব্য তুলে ধরতে হবে। আমরা যদি মানবিক পৃথিবী তৈরি করবার জন্য, যেহেতু আমরা শিরোনামে দিয়েছি মানবিক পৃথিবী তৈরি করবার জন্য যদি আমরা প্রথমত আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের উদ্যোগে এবং দ্বিতীয়ত আমরা পলিটিক্স ক্লাবের নেতৃত্বে আমরা এই কাজটা শুরু করি, আমরা যদি প্রত্যেকটা দেশের এই অব্যবস্থা নিয়ে, খারাপ মানুষদের নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তা আমাদের তো প্রত্যেকটা দেশের নাম জানতে হবে, সেখানে কে রাষ্ট্রপতি আছে, তারা কে পাওয়ারে আছে, বিরোধী দল আছে, তাদের সঙ্গে ব্যাপক মানে কার্যক্রমগুলো জানতে হবে না নাকি? সেজন্য তথ্য প্রযুক্তিতে কোনো বিকল্প নাই। তো আপনি একটু আহ্বান জানাই দিবেন দেশবাসীকে, আপনারা যারা মনে করেন যে ঘরে শুয়ে একটা মানে একটু মিষ্টি খেয়ে ডান কাছে শুয়ে থাকলেই আপনারা বিশ্বের মোড়ল হয়ে যাবেন, তা নয়। আপনারা ইবাদত করবেন, নামাজ পড়বেন, সেটা ঠিক আছে, এটা বাধ্যতামূলক, কিন্তু আপনাকে গবেষণা করতে হবে, আপনাকে এই কোরআনের বাংলা অর্থ জানতে হবে। পাশাপাশি বিশ্বের অন্য দেশে কারা কি বলছে, তাদের মধ্যে ভুল ত্রুটি আছে কিনা সে শুধরায় দেওয়ার জন্য
আপনাকেও ইংরেজি শিখতে হবে, আপনাকেও বলতে হবে, এরকম কিছু তথ্য প্রযুক্তি ইউনিটের সমন্বয়ক হিসেবে আপনি দেশবাসীর জন্য কিছু একটা বলেন। হ্যাঁ, রাজু ভাই যেটা বললো যে রিসার্চ বা গবেষণা, ঠিক আছে, এই বর্তমানে পৃথিবীতে সবচেয়ে মানে যদি ধরে নেওয়া যায় অগ্রসরমান জাতি, তারা হচ্ছে ইসরায়েল এবং ইহুদি রাষ্ট্র। তারা কিন্তু 1948-এ যখন ফিলিস্তিন ভূখণ্ডে যায় তখন কিন্তু তাদের অবস্থা এত অগ্রসর ছিল না। তারা রিসার্চ এবং বিভিন্ন গবেষণা করবে এবং বিভিন্ন মাধ্যমে এই পর্যায়ে পৌঁছেছে। এখন আমরা যদি শুধু আমরা না, যে কোনো জাতি যদি এগোতে চায় তাহলে রিসার্চের কোনো বিকল্প নেই। এই রিসার্চটা শুধু সায়েন্সের ক্ষেত্রেই নয়, এটা সামাজিক, তারপর অর্থনৈতিক, দার্শনিকগত রিসার্চও আসতে হবে এবং এই ব্যাপারগুলো করার মাধ্যমে এগিয়ে যেতে হবে। যদি আমরা ধরে নিই যে আমাদের একটা মাত্র পুস্তকই আছে এবং সেটা হচ্ছে যে আমাদের ধর্মীয় গ্রন্থ এবং এটা পড়লেই আমাদের কাজ হবে, তা না। ইহুদিরা কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থটাও অ্যানালাইসিস করছে, তারপর ওখান থেকে ভালো ভালো যেগুলো নেওয়া সেগুলো নিচ্ছে, তারা বাইবেলও অ্যানালাইসিস করছে। তো সুতরাং যেটা আমার মনে হয় এবং আমাদের সকলেরই মনে হয় যে অ্যানালাইসিসের কোনো বিকল্প নেই এবং এটা করতে হবে এবং এগিয়ে যেতে হবে। আমাকে একটা জিনিস খুব নাড়া দেয়, সেটা হচ্ছে যে আগে যেমন গ্রামে গঞ্জে আপনি এখনও হয়তো পাবেন, ওই যে নরসিংদী টরসিংদী পাবেন যে ডাল সরকি নিয়ে মারামারি করে, অনেক প্রাচীন ইতিহাস। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া হামলা মামলার অনেক কাহিনী আমরা শুনি, কিন্তু এখন অনেকেই আমাদের দেশে যারা স্টিল এখন রাজনীতি করছেন, এমন এমন রাজনৈতিক দল আছে তাদের খুবই নামডাক আছে, তারা খুব নিজেদেরকে অনেক জ্ঞানী পণ্ডিত মনে করেন, কিন্তু এখনও পর্যন্ত তারা এটা জানেন না যে এখন পৃথিবীর সবচেয়ে বড় হামলা হচ্ছে সাইবার হামলা। হ্যাঁ, সাইবার সিকিউরিটি, এমনি সাইবার হামলা মানে দ্যাট মিনস হামলা মানে হামলা করা না, হামলা প্রতিরোধ করা। তার মানে আপনার বিশ্বে এখন যে ইরান কিন্তু এখন একটু কদিন আগেই আপনি শুনলেন কিন্তু যে গুগলকে, মাইক্রোসফটকে অভিযোগ করেছে এক নারী, বলেছে যে তোমরা এআই টেকনোলজি ব্যবহার করে তোমরা যেভাবে সিলেক্ট ভিত্তিতে তোমরা যে বোমাবর্ষণ করছো, মানে একজন যে তার চোখ দেখে আইডেন্টিফাই করছে এআই টেকনোলজি এবং তার ইতিহাস জানতে পারছে যে এই লোকটা এরকম মিছিল করছিল, এই কথা বলছিল, তাকেই মারো। এইভাবে যে ম্যান টু ম্যান বাছাই করে মারা হচ্ছে, এটা হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞানের ওখানে আমাদের দখল নাই। আমরা শুধু মুখে বোমা ফাটাই, বাইতুল মোকাররমের সামনে, প্রেস ক্লাবের সামনে আমরা একদম সিরিয়া আটি বাঁধবো। আমাদের কথা হচ্ছে এই তথ্য প্রযুক্তিগুলো আমাদের ব্যবহার করতে হবে। আজকে দেখেন তারা মাইক্রোসফট কিন্তু প্রশ্নের মুখে পড়েছে, তোমরা এই যে গাজায় হামলা হচ্ছে সেখানে ইসরায়েলের সেনাবাহিনী কম্পিউটারে বসে বসে সিলেক্ট করে দিচ্ছে কোথায় মারবা বোমা। তাহলে আমরা কেন পারছি না? আমরা যে এখন সাইবার প্রযুক্তিতে আমাদের পারদর্শী হতে হবে। আপনি জেনে খুশি হবেন যে আপনার দলের গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, তাকে এই ইসরায়েল গাজায় আক্রমণ করবার আগে বাই নেমে রাজু WPC মেল পাঠিয়েছে যে ইন্টারন্যাশনাল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করবার জন্য একটু প্লিজ চেষ্টা করেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করে আমি অনেক বড় মানবাধিকার নেতা, কিন্তু আমি তো এই নেতা তো একদিনে হয়নি। এটা তো মনে করেন যে একটা আপনাদের জন্য পাওনা। আমি সোশ্যাল মিডিয়ায় সেটার একটা স্ক্রিপ্ট ভিডিও পাঠিয়েছি। এটা কাজ করতে করতেই কাজই হয়, আর কাজ না করলে হয় পাজি। এখন দেখেন যে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের তথ্য প্রযুক্তিতে আরও বেশি অর্জন করতে হবে। আপনি দেশবাসীর উদ্দেশ্যে এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কী বলেন? যেটা আপনি বললেন, আসলে টেকনোলজির কোনো বিকল্প এই মুহূর্তে নেই। এটা যে কোনো রাজনৈতিক দল হোক বা কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি হোক অথবা যে কোনো ইয়ে হোক, এখন যেটা দেখা যাচ্ছে যে কিছু কিছু রাজনৈতিক দল এক্ষেত্রে অগ্রসরমান, বাকিরা আগের মতোই পিছনে রয়ে গেছে। এটা আমাদেরকে মানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং আমাদেরকে এই ফিল্ডে এগিয়ে যেতে হবে। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় এত বেশি ব্যাপকতা যে আমরা যদি ভালোভাবে একটা জিনিস প্লেস করতে পারি তাহলে এটা অনায়াসে একটা জনপ্রিয়তা পেয়ে যায়। অন্য কোনো রাজনৈতিক দল আপনার সাহায্য চাইলে আপনি তাকে সাহায্য করবেন? আমাদের নীতিগত সিদ্ধান্ত কিন্তু সেটাই যে আমরা সবার জন্য কাজ করতে চাই। হ্যাঁ, অবশ্যই, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অন হোয়াট বেসিস, কিসের ভিত্তিতে সাহায্য করবো সেটা একটা প্রশ্ন। তথ্য প্রযুক্তি, হ্যাঁ তথ্য প্রযুক্তিও করা যেতে পারে, কিন্তু তাদের সাথে যদি নীতি নৈতিকতার মিল হয় সেক্ষেত্রেই অবশ্যই। তারা যদি মানবিক পৃথিবীর সপক্ষে থাকে, মানবিক পৃথিবীর সপক্ষে যারা থাকবে না তাদের আমরা হেল্প করবো কেন? তারা আরও খাদের কিনারে পড়ে যায়, সেটাই আমরা চাই, তাই নয় কি? কিন্তু আমাদের একটা জায়গায় ঐক্যবোধ থাকতে হবে, সেটা হচ্ছে যে মানবিক পৃথিবী চাও কিনা। হ্যাঁ, যদি নীতি নৈতিকতার মেলবন্ধন থাকে সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। গ্রিন পার্টি বাংলাদেশের তথ্য প্রযুক্তি ইউনিটের সমন্বয়ক, এবং এটা কিন্তু কেন্দ্রীয় কমিটির একটা পদ, তথ্য প্রযুক্তি সম্পাদক। আপনি আপনার পরিচিত সার্কেলকে জানাবেন যে আসুন গ্রিন পার্টি বাংলাদেশের ব্যানারে আপনার নিজ নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করুন। একটু আপনি আহ্বান জানিয়ে দেন, আমি চলে যাবো মহাসচিব সাহেবের কাছে। হ্যাঁ, যেটা রাজু ভাই বললো, ঠিক আছে, আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা যারা যেখানে আসেন, আমার পরিচিত হোক অথবা অন্য যে কেউ হোক, আপনারা গ্রিন পার্টিতে আসুন, দেখুন, জানুন এবং আপনাদের সিদ্ধান্ত নিন। ঠিক আছে, এটা একটা সত্যি অসাধারণ জায়গা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি মহাসচিব MM মাসুদ, বিবেক বিডি। আপনার কাছে আমার সুনির্দিষ্ট প্রশ্ন থাকবে। আপনি তো অনেক বিষয় রিসার্চ করেন এবং আপনি গবেষণা করেন, সেই সাথে বিবেক জাগ্রত করবার জন্য আপনার সোশ্যাল মিডিয়ার নামই বিবেক বিডি। বিডি মানে বাংলাদেশ, কিন্তু আমরা আপনাকে চাই বিবেক ওয়ার্ল্ড। যাই হোক, আপনি একটা কথা বলবেন, যেমন একটি পৃথিবীকে সুন্দর পৃথিবী গড়তে হলে বিবেক, দর্শন, তথ্য প্রযুক্তি, এগুলো তো কোনো বিকল্প নাই। আপনারা এই সমস্ত ক্ষেত্রগুলোতে কাজ করছেন, শুধু গ্রিন পার্টি বাংলাদেশকেই বাংলাদেশের খ্যাতনামা করার জন্য না, সারা পৃথিবীকে একটি মানবিক পৃথিবী তৈরি করার জন্য আমরা কাজ করছি। তাতে আমাদের ডক্টর ইউনূস চিনুক নাকি ওই যে কি বলে রাষ্ট্রপতি চিনুক আর নাই চিনুক, কিংবা অন্যরা নাই ডাকুক, ইফতার পার্টিতে নাই ডাকুক, বা আপনার স্বাধীনতা দিবসের চা চক্রে নাই ডাকুক, আমাদের ডাক একদিন পড়বে যদি আপনি সেইভাবে সেই শখ অনুযায়ী কাজ করতে পারেন। আপনি কি কি পরিকল্পনা আপনার হাতে আছে সংক্ষেপে বলবেন। আমি চলে যাবো দার্শনিক আবু মহিমুসার কাছে এবং আমার সঙ্গে ওখান থেকে শেষ করব। জি, আসলে আজকের বিষয় নির্ধারণই হয়েছে মানবিক পৃথিবী। আসলে মানুষ এমনই একটা অবস্থানের প্রাণী, মানুষের এমনই বেশ কিছু বিষয় যে মানুষ এই পৃথিবীতে অন্যান্য যত ধরনের পশু পাখি জীবজন্তু যা আছে সমস্ত কিছু থেকে সে আসলে নিজেকে নিজেই পরিচালিত করে এবং নিজের মাধ্যমে অন্যকেও পরিচালিত করে। মানুষের যে প্রয়োজন এবং চাহিদা, এই বিষয়গুলো আসলে সে নির্ধারণ করতে পারে। যে বা যারা পারে না তারা আসলে ঘিন্ন ধরনের চক্রাকার পদ্ধতিতে পড়ে যায়, ব্যবস্থাপনার মধ্যে আবদ্ধ হয়ে যায়। মানুষ থাকা প্রয়োজন মানুষকে, এবং মানুষকে প্রত্যেকটা বিষয়ের জবাবদিহিতা রাখতে হবে, কারণ মানুষ নির্দিষ্ট সময় পর্যন্তই তার অস্তিত্ব, তার সমস্ত বিষয়ে এই ভূখণ্ডে থাকে। এখন মানুষের জন্য মানবিক হওয়া, এটা আসলে একটা ব্যবস্থাপনার বিষয়। মানুষের প্রয়োজন মানুষ নির্দিষ্ট করে, নির্দিষ্ট মানুষগুলো, তারপরে যখন সে পরিপূর্ণ হয়ে যায় তার ভিতরে এক ধরনের অহমিকা চলে আসে, বা তার মধ্যে এক ধরনের আত্মকেন্দ্রিকতা, তার মধ্যে এক ধরনের খুব বেশি গৌরব কাজ করে, অতিরিক্ত কিছু সে মনে করে যে সে আসলে মহামানব, সে অলৌকিক ক্ষমতায় পারদর্শী। এরকম করতে করতে সে প্রকৃতির বিপক্ষে চলে যায়। সে ব্যবস্থাপনাকে প্রতিনিয়ত নিজের মতো করে, গোষ্ঠীর মতো করে সে তৈরি করে। তো এই বিষয়গুলো আসলে দায় সারা হওয়া ঠিক না, এই বিষয়গুলো দায়হীন হওয়া উচিত না, এই বিষয়গুলো পক্ষপাতমূলক হওয়া কোনো প্রয়োজন নেই। তা আমরা দেখি আমাদের যে ব্যবস্থাপনা, আমাদের এই ভূখণ্ডের অনেকগুলো ব্যবস্থাপনাই দায় সারা অবস্থানে চলে, দায়হীন অবস্থানে চলে, এবং পক্ষপাতমূলক অবস্থানে চলার জন্য বেশ কিছু বিষয় অগ্রিমভাবে নির্ধারণ হয়ে যায়। তা আসলে আমাদের একটা ব্যবস্থাপনা আমরা যদি তৈরি না করতে পারি, একটা সুন্দর নিয়ম নীতি বিধিবিধান যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে আমরা কিভাবে মানবিক পৃথিবী গড়ব? মানুষের যে মৌলিক প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, আরও বেশ কিছু বিষয় এখানে সংযুক্ত করা যায়। তো সেই বিষয়গুলো আসলে কে করবে? যে বা যারা দায়িত্বশীল অবস্থানে আছে, যে বা যারা রাজনৈতিক অঙ্গনে আছে, যে বা যারা সুযোগ পাচ্ছে করার, তারাই তো করবে। এখন সবাই কি সুযোগ পাচ্ছে? জি, আমাদের তাহলে দায়িত্বশীলদের জন্য আহ্বান, যে বা যারা বর্তমানে দায়িত্বে আছেন তারা বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দায়বদ্ধভাবে জবাবদিহিতার ভিত্তিতে আপনারা পরিচালিত করবেন। কারণ আপনারা দায়হীন না, আপনারা দায় সারা থাকবেন না। আপনারা পক্ষপাতমূলক অবস্থান করলে বিগত সময়ের যে স্বৈরাচারী ব্যবস্থাপনা, একনায়কতন্ত্রের যে বিভিন্ন ধরনের খারাপ বিষয়গুলো দেখা গিয়েছে, এই ধরনের বিষয়গুলো আবার আসতে পারে। কারণ মানুষ এখন জাগ্রত, পুরো পৃথিবীতে এখন বিশ্বায়নের একটা সময়। এই পৃথিবীর কোনো মানুষ এখন বিচ্ছিন্ন না।
মানুষ এখন মঙ্গল গ্রহে বসবাস করার জন্য চিন্তা চেতনায় আছে অনেক। আপনাকে তো আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের এই গ্রিন পার্টি বাংলাদেশের মাধ্যমে, অথবা আপনারা আপনাদের নিজের মতো করে এই যে ভালো মানুষগুলোর যে প্রচেষ্টা, অনেক ভালো মানুষ আছে বিভিন্ন শ্রমকর্ম পেশায়, তাদের সাথে আপনারা চলেন, মত বিনিময় করেন, তাদের আলোচনাগুলো থেকে আপনারা সম্ভাবনা লুফে নিন, এই সম্ভাবনা অনুযায়ী নিজেদেরকে সমৃদ্ধ করে বিনিয়োগের জন্য জায়গা নির্ধারণ করেন। তৈরি করুন। জি, আমাদের মূল যে সমস্যা, আমাদের চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ আগে বলেছে যে আমরা আসলে বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা নিবন্ধিত হওয়ার জন্য যাইনি, আমাদের বেশ কিছু বিষয়ে ঘাটতি আছে। আসলে এই বিষয়গুলো অযৌক্তিক। বেশ কিছু বিষয় নির্বাচন কমিশনে আছে যেগুলো ইতিমধ্যেই বেশ কিছু সংগঠন, বেশ কিছু ব্যক্তি গোষ্ঠী তারা বিচারাঙ্গনের মাধ্যমে এই বিষয়গুলোকে আসলে সুন্দর করার জন্য প্রচেষ্টায় লিপ্ত আছে। তা আমরা তাদের সাথে সহমতে আছি, তাদের সাথে একমত। কেন আমাকে নির্বাচনের পূর্বে আমাকে একটা দল হিসাবে নিবন্ধন করার জন্য আমাকে বিভিন্ন মানুষের ভোট নিতে হবে? কেন? এই যে নির্বাচনী কালাকানুন, বিভিন্ন ধরনের অপনিয়ম, আইন কানুন, এগুলো আসলে যদি শেষ করা যায় তবেই আমরা চিন্তা ভাবনা করব, আমরা ভালো কিছু করব। কারণ কেউ এ পর্যন্ত আমাদের জানা মতে আমরা দেখিনি কখনো যে কেউ কারো ব্যক্তির সম্পদ দ্বারা পুরো জাতির অথবা পুরো গোষ্ঠীর অথবা পৃথিবীর জন্য কল্যাণকর কিছু করেছে অথবা করতে পারবে, এটাও অসম্ভব। কারণ ব্যক্তিরই সীমাবদ্ধতা থাকে বিভিন্ন বিষয়ে। কারণ ব্যক্তিকে আসলে এমনভাবে করতে হবে যে ব্যক্তির প্রাতিষ্ঠানিকতায় সর্বজন বা অধিকাংশ জনের সঙ্গতি, বিপরীতে ব্যক্তির আত্মকেন্দ্রিকতায় সামাজিক বিচ্যুতি। তো আমরা আসলে ব্যক্তিকেন্দ্রিকভাবে ভাবছি। তো আমাদের প্রয়োজন ব্যক্তিকেন্দ্রিক ভাবনাটাকে বিলুপ্ত করে প্রাতিষ্ঠানিকভাবে নিজেরা এটা সঙ্গতির জন্য বিভিন্ন শ্রমকর্ম পেশাভিত্তিক মানবিক পৃথিবী, মানবিক সমাজ, মানবিক ক্ষেত্র যেন আসলে তৈরি হয়, সেই জন্য আমাদের দায়বদ্ধ হওয়া, সেই জন্য আমাদের জবাবদিহিতায় বাধ্য থাকা। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন যাচ্ছি সিনিয়র ভাইস চেয়ারম্যান, গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু মহিম মুসা। উনি দর্শন দিয়ে বিশ্লেষণ করবেন যে কোনো রাজনৈতিক দল, তার পরিচালনার পদ্ধতি এবং যুদ্ধ নয় শান্তি, আন্তর্জাতিক মহলের কাছে কি আহ্বান করবেন। তার আগে আমি কতগুলি বইয়ের বিষয়ে আমি বলি। উনি লিখেছেন যুগ যুগ ধরে আবু মহিম মুসা, এটা একটি আপনারা স্ক্রিন উল্টো পাচ্ছেন কেননা যেহেতু সেলফ ক্যামেরা। একটি হচ্ছে জীবন সম্পর্কে দার্শনিক ভাবনা, এটা একটা বই। অস্তিত্ববাদ ও নাস্তিকতা আবু মহিম মুসা, এটা ফ্রন্ট ক্যামেরায় একটু মানে উল্টো দেখাচ্ছে, যদিও আমি বইয়ের কিছুটা দেখানোর সুযোগ পাচ্ছি। এটা হচ্ছে এজ আফটার এজেস, মরা গাঙ্গে জোয়ার, আবু মহিম মুসার লেখা। দুজনার দুটি পথ, আবু মহিম মুসা। এবং আরেকটা হচ্ছে অস্তরাগ। বইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন পটিস ক্লাবের অফিস থেকে, এবং এখানে অনেক জ্ঞান বিজ্ঞানের কাছাকাছি দর্শনের অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে পারবেন। আবু মহিম মুসা, আপনার মোবাইল নাম্বারটা আরেকবার বলে দেন। 01971612847। আপনি বলবেন সবাইকে দর্শন দিয়ে কিভাবে বিশ্ব জয় করা সম্ভব এবং বিশ্ব শান্তি আনা সম্ভব। মূল সমস্যা কোথায় জানেন? একটা গাছের শিকড়ে যদি পচন ধরে সেই গাছ বাঁচানো যায় না। তা আমাদের পছন্দ হচ্ছে কোথায়? আমাদের জ্ঞানে, জ্ঞানে দারুণভাবে পছন্দ হচ্ছে। আপনারা এটা অনুভব করতে পারেন কিনা জানি না। বাংলাদেশের মানুষের জ্ঞান আপনার নদীর ভাটার মতো একদম তলানিতে পৌঁছে গেছে। এই যারা রাজনীতি করে, বাংলাদেশের নাকি ওয়ার্ল্ডের সবার, ওয়ার্ল্ডের কথা, তবু ওরা বিজ্ঞান দিয়ে এটা কভার করতেছে, কিন্তু আমরা তো সেটা পারতেছি না। আমি তো, আপনি বলবেন যে বাংলাদেশে অনেক সমস্যা, আমি বলছি বাংলাদেশে কোনো সমস্যা নাই। বাংলাদেশের মাটির উপরে এবং নিচে যে ধন সম্পদ রয়েছে তার যদি সুষ্ঠু ব্যবহার হয়, বাংলাদেশ গরিব থাকতে পারে না, বাংলাদেশে অভাবী হতে পারে না। আমরা গরিব তবে সততায়, আমরা অভাবী তবে জ্ঞানে। যে জাতির মধ্যে জ্ঞান এবং সততার অভাব রয়ে গেছে, সে জাতির ধন সম্পদ যত থাক, সে জাতি কোনো দিন উন্নতি করতে পারে না। আপনি অবাক হয়ে যাবেন এই যে বাংলাদেশের মানুষ বিদেশে গিয়া মানে এত খ্যাতি অর্জন করেছে
এত খ্যাতি অর্জন করছে যে মানে আমরা তাদের কোনো মূল্যায়ন করছি না। জি মনে করেন আজকের আমি ৪৫ বছর দর্শন নিয়ে গবেষণা করছি, জি কিন্তু কোনো সেমিনারে বক্তব্য রাখতে গেলে এই ৫ থেকে ৭ মিনিটের বেশি কোনো বক্তব্য রাখতে দেন, তা আমি কি বলবো? জি আমি তো 450 বিষয়ের উপরে মতবাদ আছে। আপনি কোন বিষয়ে জানতে চান? জি জ্ঞান নিয়েই তো 500 পৃষ্ঠার বই, জ্ঞানের গতি ও প্রাকৃতিক। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমরা সেই দিকে যাচ্ছি না। এই একজন রাজনীতিবিদ বাংলাদেশে আমি পাবো না যার মধ্যে দেশ চালানোর যোগ্যতা আছে, দেশপ্রেম আছে। জি এখন বলবেন যে আপনি কীভাবে বললেন দেশপ্রেমের? উনি যদি বলে যে আমি দেশপ্রেমিক, তাহলে বলতে হবে দেশপ্রেম কাকে বলে, সেই সংজ্ঞা তো তারা জানে না। দেশপ্রেমিকের মধ্যে থাকতে হবে জ্ঞান, সততা, ন্যায়পরায়ণতা, ত্যাগ, মানবিক মূল্যবোধ, মেন্টাল স্ট্রেংথ। এই 6টা বিষয় থাকতে হবে, সে হবে লৌহ মানব। জি তো জ্ঞান যদি হাঁস মুরগি ছাগল ভেড়ার নিচে থাকে, তাহলে তো সেখানে তার মধ্যে মানবিক মূল্যবোধ থাকবে না, সততা থাকবে না, ন্যায়পরায়ণতা, তার দেশ কীভাবে চালায়? মূলত এই সমস্যা হলো জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। জি এটা আমার চূড়ান্ত কথা। জি অনেক সুন্দরভাবে আপনি আসলে বললেন বিষয়গুলো। আর একটু যদি বলেন, আপনি আমাদের বিচারাঙ্গন নিয়ে প্রায়ই বেশ কিছু কথা বলে থাকেন, যে বিচার ব্যবস্থায় আমাদের যে সাংঘর্ষিক ক্ষেত্রগুলো প্রতিনিয়ত প্রতীয়মান হচ্ছে, সেইভাবে সমাধানের জন্য আপনি একটু যদি বলে দেন। আমি ৪৫ বছর ধরে আমি জ্ঞান এবং মেধা নিয়ে কথা বলছি। এই ৪৫ বছরে আমি বুঝাতে পারলাম না যে জ্ঞান এবং মেধার মধ্যে পার্থক্য কী। আমি যদি সংক্ষেপে বলি, জি মেধাবী কাকে বলে? যার স্বাভাবিক তুলনায় স্মৃতি বা স্মরণশক্তি বেশি, সেই মেধাবী। জি তো এখানে বলেছে মেধা ক্যান প্রডিউস নাথিং, সমাজকে কিছু দিতে পারে না আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ ফিল্ড আপ উইথ এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতালব্ধ জ্ঞান দিয়ে এটা পূর্ণ করতে হয়। তা আমরা কি বললাম? যে মন সম্পর্কে একটু আগে কথা বললাম, মন হলো আগ্নেয় বাষ্প, মন হলো বায়ু। এইসব বিষয় পড়ে আমরা বিএ পাস করলাম, এমএ পাস করলাম, আবার অনেকে ডক্টরেট ডিগ্রি, কিন্তু তার জ্ঞানও তো পশু পাখির জ্ঞানের চেয়ে কম। কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে জ্ঞানীদের। জি জ্ঞানীদের মূল্যায়ন আমরা করি না, আচ্ছা, আমরা করার চেষ্টা, দায়িত্বশীলরা করেন সেটাই আর কি। আমরা বলতে সবাই আর কি, কেউ মূল্যায়ন করে না। জি জি এখন মেধাবীদের ক্ষেত্র কোনগুলো? যে ক্ষেত্রের সাথে স্মৃতির বিষয়টি জড়িত, সেটা হলো ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এগুলো মেধাবীরা পড়ে। কিন্তু জ্ঞানীদের ক্ষেত্র যে ক্ষেত্রের সাথে চিন্তা এবং মানসিকতার বিষয়টি জড়িত, কোনটা? পরিকল্পনা প্রণয়ন, গবেষণা, বিচার কার্য। বিচার কার্য কিন্তু মেধাবীদের ক্ষেত্র, এই জ্ঞানীদের ক্ষেত্র। এই ক্ষেত্রে আমি সরাসরি বলবো, যদিও আমাকে বলে নারী বিদ্বেষী, এই ক্ষেত্রে নারী তো দূরের কথা, মেধাবী পুরুষকেও নিয়োগ দেওয়া যাবে না। অথচ নারীকে বানাইছে ম্যাজিস্ট্রেট, ডিসি, সচিব, সহকারী জজ, বিচারপতি, নারীরা বিচার করবে পুরুষের। এই সামান্য জিনিস বোঝার মতো যদি এই রাজনীতিবিদের নেই, এরা আরো উস্কানি দেয়। জি, তো মানবিক আসলে করতে হবে আমাদের জ্ঞানী এবং মেধাবীদের পার্থক্য আমরা নিজেরাই যদি করতে না পারি, সেইভাবে যদি নারী পুরুষকে নিয়োগ না দিতে পারি, তাহলে এই সমাজ, এই সভ্যতা, এই পৃথিবী করা সম্ভব না। আমাদের আগে জ্ঞানীদের মূল্যায়ন করতে হবে, আগে জ্ঞানীদেরকে শনাক্ত করতে হবে এবং জ্ঞানীদেরকে দায়িত্ব দিতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আসলে আপনি জাস্ট, যেহেতু গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, তো আপনি জাস্ট এই ভূখণ্ডের মানুষগুলাকে নেতৃত্বের আহ্বানে যদি কিছু বলেন। নেতৃত্বের যে আহ্বান, আমি কাকে আহ্বান করব? কাকে? দার্শনিকদের আহ্বান করেন না, এখন দার্শনিক যে বা যারা নেতৃত্ব দিতে চায়, কর্তৃত্ব করতে চায়, কারণ পথ না, আপনারা যে বললেন পথ দেখাবে দার্শনিকদের, ভক্তদের, তো নাই, আর আপনি ছাড়া আর নাই। আমি ছাড়া শুধু দার্শনিক না, 6 শ্রেণীর মনীষীর কারণে হলো আপনার এই সমাজ সভ্যতা। আপনার যারা ভক্ত, যারা দর্শন, আপনার দর্শনকে বিশ্বাস করে, তাদেরকে আহ্বান না, তারা তো যারা চিনে আমাকে। ইতিমধ্যে আপনার আহ্বানে আমাদের কৃষি সম্পাদক আলাউদ্দিন পিকে পিএইচডি, উনি কিন্তু এসেছেন। আরেকজন এসেছেন যিনি কিছুদিন আগেই নুরুল আমিন অধ্যক্ষ, হ্যাঁ, উনি যোগদান করেছেন, শিক্ষা বিষয়ক সম্পাদক। তো আপনার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সার্কেল। আমরা জানি যে আপনার হোসেন মোহাম্মদ এরশাদ ডাক দিয়ে আপনাকে জাতীয় পার্টিতে পায়নি, তারপরে বি চৌধুরী তো বিএনপিতে আপনাকে পায়নি, আপনি বাংলাদেশে জয়েন করেছেন আপনার নিজের তাগিদে, নিজের আপনার পছন্দে। আপনার যারা অনুসারী, আপনাকে যারা ভালোবাসেন, তারা তো অবশ্যই আসবেন। দেশবাসীর উদ্দেশ্যে আপনি 1 মিনিট বলেন, আমরা অনুষ্ঠান শেষ করি। না, দেশবাসীর উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে
যে কথাটা বলতে হবে যে জ্ঞান চর্চার কোনো বিকল্প নাই। আপনি জ্ঞান চর্চা করলে আপনার মানবিক মূল্যবোধ থাকবে, সততা থাকবে, ন্যায়পরায়ণতা, জ্ঞানীর যারা তাদের ভিতরে এটার অভাব থাকবে না, সেগুলো করতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে খুব সুন্দরভাবে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনায় আছি। হ্যাঁ, বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া আসলে কখনোই সমাধান সম্ভব না। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আমরা আসলে আগাবো। তো এই অবস্থানে আমাদের সম্মানিত চেয়ারম্যান কিছু বললে শেষ করবে আজকের অনুষ্ঠান। না, আলোচনা সুন্দর হয়েছে, কথা স্পষ্ট। দার্শনিক আবু মহিমসা দর্শনকে আমাদের প্রদীপ্য করে তুলবার জন্য, সারা পৃথিবীকে মানবিক পৃথিবীতে রূপান্তর করবার জন্য আমাদের তথ্য প্রযুক্তি সমন্বয়ক কামরুল হাসান চৌধুরী বলেছেন, আমাদের বিবেক বিডি মানে যিনি মহাসচিব, গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব এম মাসুদ বলেছেন, আমি আসলে খুবই নিজের যোগ্যতা যতটুকু তার থেকে বেশি পেয়েছি মনে হচ্ছে যে গ্রিন পার্টিতে যোগ দিয়েছেন যারা, তারা মানবিক পৃথিবী গড়বার একজন কারিগর। এই কিছুদিন আগেই আমাদের আলাউদ্দিন পিকে বললাম পিএইচডি, উনি কিন্তু আমাদের কৃষির উপরে গবেষণা করছেন, উনি মাঝে মাঝেই আসেন। অধ্যক্ষ নুরুল আমিন এসেছিলেন, উনি আমাদের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং সমন্বয়ক গবেষক। আমি চাই যে গ্রিন পার্টি বাংলাদেশ আগামী ভবিষ্যতের জন্য এমন একটি দল তৈরি করে রাখুক যেটা কারোর ব্যক্তিগত সম্পত্তি না। আমি একটা সাধারণ সেবক হিসেবে গ্রিন পার্টি বাংলাদেশের জন্য কাজ করতে চাই। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের কিছু লোক কালকে যোগ দিয়েছে অনুষ্ঠান করবার। আমি নুরুর হক নুরুর সঙ্গে কথা বলেছি, আমি বলেছি যে আশীর্বাদ রইল, কিন্তু এমন মানুষগুলোকে আপনারা জয়েন করান যে মানুষগুলো আপনার দলকে সমৃদ্ধ করে। পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে, গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে এটা বলি, আর সংবাদ মাধ্যমকে আমি এটা বলি যে এরকম করে সংবাদ ফলো করে প্রচার করবেন না যে ভাসানী অনুসারী পরিষদ থেকে এক ঝাঁক লোক জয়েন করেছে, এটা একটা দলকে ছোট করা হয়। আপনারা ভালো ভালো মানুষ নিয়ে পার্টি সমৃদ্ধ করেন, কিন্তু অন্য কোনো দলের রেফারেন্স দেবেন না, অমুক দল থেকে আসছে। এটাকে বড় হওয়ার কিছু নাই, মনে রাখতে হবে নিজে বড় হলে আরেকজন ছোটো হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের পলিটিক্স ক্লাবের আলোচনারও অনেকেই আসবেন, আমরা আলোচনা এখানেই শেষ করব। শুধু গণ অধিকার পরিষদ নুরুল হক নূর নয়, শুধু ওই যে টকশো চলাকালীন সালাম দিচ্ছেন যিনি, উনি দীপু মীর ভাই, উনি নন। আমাদের এখানে মানে প্রতিটা মানুষের পদরচনা থাকবে তাদের নিজস্ব মতামত প্রতিফলিত করবার জন্য। আমাদের এখানে আছেন মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান সৈয়দ মুখলিসুর রহমান। তাদের পেজে দেখলাম আজকে একটা নাতিদীর্ঘ প্রবন্ধ উপস্থাপন হয়েছে কেন মুসলিম ঐক্য জোট করবেন। তো যাই হোক, সব মিলিয়ে আমরা যেন ভালো থাকতে পারি। আমাদের সাদা রং হতে পারে, কালো রং হতে পারে, আমাদের মতামতের মধ্যে অমিল থাকতে পারে, আমরা বিভিন্ন কথা বলতে পারি, আমরা কেউ স্বাধীনতার পক্ষে বিপক্ষেও থাকতে পারি, কিন্তু আমাদের একটা জায়গায় এক থাকতে হবে, সেটা হচ্ছে যে আমাদের বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এবং আমরা মানবিক পৃথিবী গড়তে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। সবাই ভালো থাকবেন, ভালো সঙ্গে থাকবেন। দেখছিলেন ইয়ামিন খান, তাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।